আমরা ঋণগ্রস্ত। আমাদের এই ঋণের তারা সুযোগ নিয়ে যে ওরা যে ঋণগ্রস্ত, এই ঋণের সুযোগটা বুঝা ওরা ওইখানে এই কোপটা মারছে। আমাদের বেতন হচ্ছে $800 টাকা, কিন্তু আমাদেরকে বেতন দেয় হচ্ছে $400, তাও 12 ঘন্টা কাজ করার পরে। তোমাদের যদি এই টাকা বেতনে না পোষায় তাহলে তোমরা যুদ্ধে চলে যাও। বিজ্ঞাপন দেখে আমরা ওইখানে যাই, ওদের সাথে আলোচনা করি। পরে ওরা আমাদের কাছ থেকে অনেক টাকা চায়, যে 7 লক্ষ টাকা লাগবে। তো আমরা ওদের সাথে বনিবানা করি যে না, এত টাকা যাবো না, টাকা বেশি হয়ে যায়। আমরা তো জানি রাশিয়ান সরকার আমাদের কোম্পানি সমস্ত টাকা পয়সা ফ্রি দিয়া, বিমান টিকিট পর্যন্ত দিয়া, তারপরে রাশিয়ার সরকার রাশিয়ান কোম্পানিগুলা বিমানের টিকিট পর্যন্ত দিয়ে আমাদেরকে রাশিয়ায় নেয় কোম্পানির কাজের জন্য। তো এখানে কাজে আমরা তারপরও SRM এর সাথে আমাদের চুক্তি হয় যে আমাদেরকে 3 বছরের চুক্তিতে রাশিয়ায় নেয়। 3 বছরের চুক্তিতে রাশিয়ায় নেওয়ার পরে আমাদের বেতন হচ্ছে $800 টাকা, $800, কিন্তু আমাদেরকে বেতন দেয় হচ্ছে $400, তাও 12 ঘন্টা কাজ করার পরে। যখন আমি এই SRM ওভারসিজ লিমিটেডের যে কর্ণধার নিশান রনক, ও হচ্ছে রাশিয়ার পাসপোর্ট হোল্ডার, ও হচ্ছে মেন সিন্ডিকেটের হোতা, ও আমাদেরকে বলে যে তোমাদেরকে যেই বেতন দিছি এই বেতন তোমরা যদি কাজ করো, না করলে যুদ্ধে আরও বেশি টাকা দেয়, যুদ্ধে তোমরা চলে যাও। তখন আমরা বলি আমরা তো যুদ্ধ করার জন্য এই দেশে আসি নাই, আমি আসছি এই দেশে এই কোম্পানির কাজে, এই কোম্পানিতে কাজ করব, এই কোম্পানির কাজ অনুযায়ী আমি কাজ করব। আমি কেন যুদ্ধে যাব? আমার ছেলে সন্তান আছে, আমার বাচ্চা আছে, আমি যুদ্ধে যেতে চাই না, আমি এখানে কোম্পানিতে কাজ করতে চাই। পরে বলে যে তাহলে তুমি এই টাকার মধ্যেই $400 করতে হবে। তো $400 এইভাবে কাজ করতেছি। তারপরে আমাদেরকে দিয়ে এরকম মুরগি, তারপরে গরু, এগুলা কাটিং করে। কারণ আমি গেছি কুক হিসাবে। যখন আমার এগুলা কাটিং করে তখন আবার আমি বললাম যে এই 12 ঘন্টার মধ্যে তো এগুলো আমার কথা ছিল না, কেন এগুলো আমার দিয়ে করাইতেছেন? পরবর্তীতে সে আমাদেরকে বলে যে তোমাদেরকে তাহলে আর কি করার, এর চেয়ে বেশি কিছু আর আমার কাছে করার নাই, এর চেয়ে বেশি আমার কাছে কোনো হাত নাই কিছু করার মতো। পরবর্তীতে উনি কি করে, একজন ওই নাখৎকার অনেক বড় কর্মকর্তা, ডিসি আর কি, জেলা প্রশাসক, ওই জেলা প্রশাসক দিয়া আমাদের কাছে পাঠায়। জেলা প্রশাসক আইসা আমাদেরকে বলে তোমাদেরকে তো কোম্পানি রাখবে না। তো এর আগে আমরা জানি না যে কোম্পানি আমাদেরকে রাখবে না। পর আমরা বললাম কারণ কি, কেন? বলে তোমাদের যদি এই টাকা বেতনে না পোষায় তাহলে তোমরা যুদ্ধে চলে যাও। যুদ্ধে চলে গেলে তোমরা এরকম 2.5 লক্ষ রুবল পাবা, যেটা বাংলাদেশের 4 লক্ষ সামথিং টাকা হয়, এই টাকা পাবা। আর তোমাদের অ্যাকাউন্টে ট্রেনিং চলাকালীন সময় 40 লক্ষ বাংলাদেশের টাকা ঢুকে যাবে। তো আমরা বললাম যে না, আমরা যুদ্ধে যাব না, আমরা বাংলাদেশে চলে যাব। তো ওই সময় আমাদের মধ্যে দিকে অনেকে মনে করেন টেনশন, আমরা তো অনেক টাকার ঋণগ্রস্ত, আমরা অনেক টাকার ঋণ করে তারপরে আমরা মনে করেন রাশিয়াতে গিয়েছি। তো আমরা ঋণগ্রস্ত। আমাদের এই ঋণের তারা সুযোগ নিয়ে যে ওরা যে ঋণগ্রস্ত, এই ঋণের সুযোগটা বুঝা ওরা ওইখানে এই কোপটা মারছে। যার কারণে ওই যুদ্ধে আমাদের নজরুল ভাইকে অলরেডি উনি টেনশনে কি করবে, টাকা কোথা থেকে দেবে, এই চিন্তা ভাবনা করে উনি তখন এই যুদ্ধে চলে যায়। তো যুদ্ধে যখন চলে যায়, ওনার ছোট ভাই ছিল আপন, উনি কাজল, ও বলতেছে যে আমার ভাই যুদ্ধে গেলে আমি মরে যাবো। পরে উনি যুদ্ধের সমস্ত কিছু কন্ট্যাক্ট ফর্মে সাইন টাইন করে ফেলে। তখন আমি ওনার পাও হাত ধইরা, ওই আর্মির অফিসারের পাও হাত ধইরা কান্নাকাটা করি যে ওনার 2টা বাচ্চা আছে, উনি যুদ্ধে চলে গেল, ওনার বাচ্চা 2টাকে কে দেখবে? ওনারা বুঝাইলাম যে ভাই আপনার ঋণের টাকা আমরা পরিশোধ করে দেবো, বাংলাদেশ সরকারের কাছে প্রবাসী মন্ত্রণালয়ে যাবো, তারপরে আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে যাইয়া আপনার কথা বলবো, ইনশাআল্লাহ দেখবেন বাংলাদেশ প্রশাসন, র্যাব আমাদেরকে সহযোগিতা করবে, আপনার টাকা আমরা যে কোনোভাবেই হোক উঠে দেওয়ানোর ব্যবস্থা করবো। এই কথা আশ্বাস দিয়া ওনারা কোনো রকমভাবে আমরা ওই রাশিয়ান যে আর্মি, ওরা ওকে ছাড়বে না। ওরা বলছে ও কন্ট্রাক্ট পেপারে সাইন করছে, ওকে এখন যেতেই হবে। তখন মনে করেন আমরা এই কান্নাকাটি করার পরে পরবর্তীতে আমাদেরকে ওই নজরুলকে রাইখা দেয়। তো আমাদের 6 জনকে, নজরুলের পাসপোর্ট অলরেডি রাশিয়ান আর্মিরা নিয়ে যায়, যার কারণে নজরুল আর আমাদের সাথে আসতে পারে না। পরবর্তীতে আমাদের 6 জনকে এয়ারপোর্টে আইনা ইমিগ্রেশন পাস কইরা তারপরে মনে করেন আমাদের পাসপোর্ট আমাদের হাতে দেয়। ইমিগ্রেশনের আগে আমাদের পাসপোর্ট আর আমাদের হাতে দেয় না। পরবর্তীতে তারা এরকমভাবে টিকিট কাটছে যে ওই টিকিটটা রাশিয়া ভ্লাদিভস্টক টু চায়না, চায়না থেকে মালয়েশিয়া এমনভাবে টিকিট কাটছে যে আমরা মালয়েশিয়া নামার সাথে সাথে বিমান তার আগেই ছেড়ে দিছে বাংলাদেশের বিমান, আমরা আর ওই বিমানে উঠতে পারি নাই।
পরবর্তীতে আমাদেরকে মালয়েশিয়া থেকে 5-6 দিন কোনো বুকিং নাই, যার কারণে মনে করেন আমাদেরকে আবার নিজেরা টিকিট এরকমভাবে বলছে যে আপনাদের সিঙ্গাপুর যেতে হবে, সিঙ্গাপুরে আগামীকালে টিকিট আছে বাংলাদেশে। পরবর্তীতে সিঙ্গাপুরের টিকিট কাইটা সিঙ্গাপুর গেছি, তারপরে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে পরবর্তীতে বাংলাদেশ আসছি। আমাদের রাশিয়া থেকে আসতে এরকমভাবে ও সিন্ডিকেট তৈরি করছে, ও এইরকমভাবে আমাদেরকে পাঠাইছে, যার কারণে মনে করেন ওইখানেও প্রায় আমাদের 80,000 টাকা করে জরিমানা লাগছে এই টিকিটের জন্য।